স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাপ্তাহিক বিশেষ আয়োজন আশার বাংলাদেশে। সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। আজ আমরা দেখব মানবতার সেবায় এক মহৎ মানুষের কাজ। 2 দশকের চেষ্টায় তিনি গড়ে তুলেছেন নেত্রকোনার দুর্গম এলাকা দুর্গাপুরের গারো পাহাড়ের পাদদেশে একটি আশ্রম। মূলত পিতৃমাতৃহীন শিশুদের জন্য এই আশ্রম গড়ে তোলা হলেও সেখানে আসলে জায়গা হয়েছে দুর্দশায় পোড়া যে কোনো মানুষের। অসহায়ের সহায় নয়ন গোস্বামী এলাকায় সবাই তাকে নয়ন যোগী নামেই চেনে। নেত্রকোনার দুর্গাপুরের নিভৃত গ্রাম চণ্ডীগড়ে 2 দশক আগে গড়ে তুলেছেন একটি আশ্রম। সেখানে ঠাঁই মিলছে অনাথ শিশু, নির্যাতিত নারী এবং অসহায় বয়োবৃদ্ধদের। নয়ন গোস্বামীর বিশ্বাস, শিশু, সঙ্গীত আর ফুল যে ভালো না বাসে, মানুষের মতো মানুষ হতে পারবে না সে। তাই ছোটবেলাতেই তিনি গানে হাতে খড়ি দেন শিশুদের। নয়ন গোস্বামীর জীবনটা এমন ছিল না 2 দশক আগে। সব ছেড়ে সন্ন্যাসে গিয়েছিলেন তিনি করেছেন 2 দশকের বেশি। পরে মনে হলো এভাবে নয়, সৃষ্টিকর্তাকে পেতে হবে তার সৃষ্টির সেবা করে। সেই চিন্তা থেকেই গড়ে তোলেন এই অনাথ আশ্রমটি। শুরুতে বেশ কঠিন সময় গেছে তার। শিশুদের খাওয়া পড়া নিশ্চিত করাই ছিল খুব কঠিন। তবে সে দুঃসময় পেরিয়ে এসেছেন তিনি। সাজানো গোছানো ছিমছাম আশ্রমটি এখন যেন গাইছে মানবতার জয়গান। আত্মারূপে ভগবান সর্বজীবেই অবস্থান করে। ইসলাম হাদিসের প্রতি লক্ষ্য করে দেখলাম সেখানে উল্লেখ আছে মানবের কলপের ভিতরে আল্লাহ আছে। কাজে মানবের ভিতরে যদি সে থেকে থাকে তা আমি বাইরে কোথায় খুঁজছি। দুর্গাপুরের চণ্ডীগড় এলাকায় প্রায় 4 একর জমিতে অনাথ আশ্রমটি গড়ে তুলেছেন নয়ন। নিজের সব সহায় সম্পত্তি দান করেছেন শিশুদের জন্য। স্বপ্ন তার বাড়ছে দিনে দিনে। কেবল শিশু নয়, নির্যাতিত নারী, দুর্ভোগে পড়া প্রবীণ সবারই আশ্রয় হয় সেখানে। যাদের মা নাই, বাবা নাই, অনাশ্রিত, অনাথ, সেই সব ছেলে মেয়েদেরকে কুড়িয়ে এনে আমি এদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে স্বাবলম্বী করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার যেভাবে এদেরকে খাদ্য দেওয়ার ইচ্ছা, যেভাবে বস্ত্র দেওয়ার ইচ্ছা, যেভাবে এদেরকে প্রতিপালন করার চিন্তা, কিন্তু অর্থের অভাবে সেভাবে আমরা পারছি না। যেন তেনভাবে শিশুদের লালন পালনে বিশ্বাস করেন না নয়ন। স্কুল কলেজে পড়ালেখার পাশাপাশি তথ্য প্রযুক্তির প্রশিক্ষণ, খেলাধুলা সহ বিনোদনের সব ব্যবস্থাই করেছেন তিনি। যখন তিনি থাকবেন না তখন প্রতিষ্ঠানের হাল কে ধরবে সেই চিন্তা থেকে বিয়েও করেছেন শেষ বয়সে। 2টি সন্তানকে গড়ে তুলছেন তারই আদর্শে। নিজের 2 সন্তান তো বটেই, আশ্রমের সব শিশুই তাকে ডাকে বাবা বলে। আমার নাই কেউ, আমার আপন বলতে কেউ নাই, সব মারা গেছে। আমি একা আইছি এই জায়গায়। আমরা সবাই ভাই বোন মতন একসাথে সবাই থাকি, একসাথে কাজ করি সবাই, খুবই ভালো লাগে। এখান থেকে আমি পড়াশোনা করে এখন নজরুল ইউনিভার্সিটিতে সঙ্গীত নিয়ে পড়াশোনা করছি। গর্বে ধারণ করে ওরা হয়েছে গর্বের সন্তান, আর ওরা হয়েছে আমার গর্বের সন্তান। হ্যাঁ, কারণ ওরা প্রতিষ্ঠিত হোক, ওদের উন্নতি হোক, এরা একদিন মানুষের মতো মানুষ হোক, দেশের কল্যাণ করুক, এটাই আমার কামনা। কেবল আশ্রয় কেন্দ্র নয়, গরিব মানুষদের জন্য সপ্তাহে 1 দিন বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থাও হয় সেখানে। পূজা, ঈদ আসলে আশেপাশের দুস্থদের সাহায্য সহযোগিতাও করেন তিনি। কে হিন্দু, কে খ্রিস্টান আর কে মুসলিম, সে বাছবিচার নেই নয়নের। তিনি যে অন্য অনেকের চেয়ে অনেক উদার চিন্তার মানুষ। আমি মাগনা ওষুধ নিতেছি, উপকার পাইছি গায়া, আজকেও আইসি আরও নিতাম। জন্মলগ্ন থেকেই আমি চিকিৎসা করে যাইতেছি এই পর্যন্ত। এখানে অনেক রুগী আসবে, আগে কিছু কমাইতো, হন আস্তে আস্তে বাড়তে বাড়তে 200 থেকে 300 পর্যন্ত দুধ এখানে। আশ্রমের নিজস্ব আয় বলতে তেমন কিছু নেই। ভক্তদের দান আর ভালোবাসায় চলে মহৎ এই উদ্যোগ। স্বপ্ন আরও অনেক বড় ছিল নয়নের, কিন্তু অর্থের অভাবের কারণে থমকে যেতে হয় মাঝে মধ্যে। বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চল থেকে ছেলেমেয়েরা আসতেছে, আমরা না পারছি ওদেরকে ফিরে দিতে, না পারছি ওদেরকে গ্রহণ করতে। এমনই একটা সংকটে আমরা পড়ে আছি। বিশ্ববিদ্যালয় পর্যায়ে ওখানে ছাত্রছাত্রী আছে, কলেজে আছে, স্কুলে আছে। ওদের সাহায্যের জন্য সমাজের বিত্তবান মানুষের কাছে আমাদের চাওয়া। ভালোবেসে নেত্রকোনা শহরে 10% জমি দান করেছেন এক মহিষী নারী। সেই জমিতে এখন নয়ন গোস্বামী একটি ভবন তুলছেন। থাকার জায়গার অভাবে যে শিক্ষার্থীরা পড়াশোনা করতে হিমশিম খাচ্ছেন, বিনামূল্যে তাদের আশ্রয় হবে সেখানে। জহুরুল জনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
স্টুডিওতে উপস্থিত আছেন নয়ন গোস্বামী, আমরা তার সঙ্গে কথা বলবো, তার স্বপ্নর সারথি হব। স্বাগত নয়ন গোস্বামী। আমরা দেখলাম যে আপনি একটি আশ্রম গড়ে তুলেছেন এবং সেইখানে শিশুদেরকে আপনি যেভাবে শিক্ষা দিচ্ছেন, তাদেরকে আশ্রয় দিচ্ছেন, একইভাবে অন্যান্য নানান বয়সী মানুষরা যাদের আশ্রয়ের প্রয়োজন তারাও এখানে এসে থাকছেন। তো এই আশ্রমটি চালাতে গিয়ে আপনাকে আসলে কি ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়? আমি প্রথম তো যখন গাছতলায়, শ্মশানে, মশানে, পাহাড়ে, জঙ্গলে থাকতাম, তখন কিন্তু ভাবতাম যে আমার সাথে বাড়ি যাবে না, গড় যাবে না, সহায় সম্পদ যাবে না, কারো পাপের অংশও কেউ নেবে না। কাজে মিছে মায়ায় বদ্ধ হয়ে লাভ কি? যে বিশ্বকে সৃষ্টি করেছে, সর্বজীবকে সৃষ্টি করেছে, যে বিচার দিনের স্বামী, তাকে পেতে চাই, তার সাথে লয় হতে চাই। এমনিভাবে শ্মশানে, মশানে, পাহাড়ে, জঙ্গলে সুদীর্ঘ দিন সাধনা করার পর উপলব্ধি যখন করতে পারলাম মানুষের মধ্যেই তিনি আছেন, তখনই মানব সেবার জন্য আমি এগিয়ে আসি। আমি প্রথমত কাজ করি হাজংদের মাঝে, তারপরে কাজ করি উরাং, মাহাতু, বুনা বসাক, সিং এদের মাঝে। এদের এই অবস্থা ছিল, ওরা ওদের বাড়িতে কোনো টয়লেট ছিল না, কোনো প্রস্রাবখানা ছিল না, ওরা মাঠে ঘাটে পায়খানা প্রস্রাব করত, 2 দিন 3 দিনে একদিন স্নান করত। ওরা নিজে হাতে তৈরি মদ তৈরি করত, এরা খাইতো। যে কোনো উৎসব অনুষ্ঠান হইলে ওরা ওই 2 দিন 3 দিন পর্যন্ত ছেলে মেয়ে নির্বিশেষে মদ খাইয়া মাতাল হয়ে থাকতো। ওদের লেখাপড়ার দিকে কোনো মন ছিল না। এবং এদের মধ্যে একজন হঠাৎ করে বান উঠত, করে বান উঠত। বান ওঠার পরে ও যা বলতো গ্রামবাসী সবাই তা মেনে নিত। আমি যখন এই জিনিসটা দেখতে পেলাম তখন ভাবলাম এরা তো মানুষ নামে ক্রমে ক্রমে কলঙ্কিত হয়ে যাচ্ছে, এরা তো অধপতনের দিকে যাচ্ছে। তখন এদের মাঝে আমি সুদীর্ঘ দিন কাজ করি। কাজ করার পর এরা ক্রমে ক্রমে এখন ওই স্নান করে, সন্ধানী করে, প্রতিটি বাড়িতে বাড়িতে এখন পায়খানা প্রস্রাবখানা আছে। এরা সবাই এখন লেখাপড়ার দিকেও আগ্রহী। এদের মধ্যে এখন অনেকেই উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে। তারপরে আশ্রম করার পরিকল্পনাটা করলেন? আশ্রম করার পরিকল্পনা আরও পরে এসেছে। তখন ক্রমে ক্রমে আমার অনেক শিষ্য হলো। এই শিষ্যরা আমাকে প্রণাম করে যে প্রণামই দেয়, এই টাকাটা খরচ করার মতো আমার কোনো সুযোগ ছিল না। তখন আমি করতাম কি, ওই জানুয়ারি মাসে বিভিন্ন স্কুলে ঘুরতাম। ঘোরার পরে যারা নাকি পয়সার অভাবে লেখাপড়া করতে পারে না বা পয়সার অভাবে বই কিনতে পারে না, এদেরকে আমি বই কিনে দিতাম। ভাবতাম যে এইভাবেই হয়তো এরা উচ্চশিক্ষায় শিক্ষিত হবে। কিন্তু দেখা গেল বই কিনে দেই ঠিক, কিন্তু গার্জিয়ানের চাপের অভাবে ওরা ঠিকমতো লেখাপড়া করে না। তখন ভাবলাম যে এইভাবে তো হতে পারে না, অন্তত একটা নির্দিষ্ট জায়গায় যদি এদেরকে নিয়ে আমি লেখাপড়া করাতে চেষ্টা করি, তাহলে হয়তো এরা সুপ্রতিষ্ঠিত হতে পারবে। আর এই অনাথ ছেলে মেয়েদেরকে যদি আমরা লেখাপড়া না করাই, তাহলে এরা ক্রমে ক্রমে অভিভাবকের অভাবে, শিক্ষার অভাবে এরা মানবতা ছেড়ে হয়তো দুষ্কৃতি কাজে জড়িত হতে পারে। এরা একদিন দস্যু হতে পারে, দুর্ধর্ষ সন্ত্রাসী হতে পারে, সমাজে পঙ্কিলতা আনতে পারে। এই উদ্দেশ্যেই আমি আমার যে জন্মভূমিতে আমার যে নিজস্ব জমি ছিল এগুলি দান করে দেই, এখানেই অনাথ আশ্রম গড়ে তুলি। প্রথম অবস্থায় আমার যে প্রণামীর টাকা পাতাম, এই টাকা দিয়েই এই প্রতিষ্ঠান চলতো। কিন্তু ক্রমে ক্রমে যখন নাকি কলেবর বৃদ্ধি হতে লাগলো, তখন এই পয়সায়ও কিন্তু আমার হচ্ছে না। যার ফলে এখন দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেও আমি এই প্রতিষ্ঠান চালাতে সক্ষম হচ্ছে না। এখানে শুধু কিন্তু অনাথ আশ্রম নয়, এখানে যারা পুত্র কর্তৃক লাঞ্ছিত, পুত্রবধূ কর্তৃক অপমানিত, সহায় সম্বলহীন বৃদ্ধ বৃদ্ধা, এদেরকে আমরা মাতৃজ্ঞানে আশ্রয় দিয়ে, পিতৃজ্ঞানে আশ্রয় দিয়ে প্রতিপালন করি। এদের মধ্যে আবার যারা বিধবা, স্বামী পরিত্যক্তা, নির্যাতিতা, দর্শিতা, এদেরকেও আমরা আশ্রয় দিয়া কর্মমুখী ট্রেনিংয়ের মাধ্যমে স্বাবলম্বী করতে চেষ্টা চালাচ্ছি। এছাড়া আমাদের এলাকাটা
খুব গরিব। ওরা মাঠে ঘাটে কাজ করে যে পয়সা পায়, এই পয়সা দ্বারা ওদের সংসারই চলে না। এর মধ্যে পরিবারের যদি একজন বা দুইজন রোগগ্রস্ত হয়, তবে এদের চিকিৎসা করার মতো সামর্থ্য থাকে না। এর জন্য আমি এখানে একটা হোমিও দাতব্য চিকিৎসালয় গড়েছি, যেখানে নাকি এখন ক্রমে ক্রমে 200-300 রুগী হয়, এবং এখান থেকে এরা রোগমুক্ত হচ্ছে দেখে বিভিন্ন এলাকা থেকে অনেক দূর দিগন্ত থেকেও রুগী আছে এখানে ওষুধ নেওয়ার জন্য। তো এখন আমরা যখন এইভাবে চালাচ্ছি, কিন্তু পাহাড়ের অতি প্রত্যন্ত অঞ্চল, এখানের খবর কিন্তু কেউ রাখে না, কেউ জানে না। হঠাৎ করে একবার প্রথম আলো পত্রিকার এক সাংবাদিক গেল, সে যে একটা প্রচার করার পরে কিছু কিছু বিত্তমান এগিয়ে আসলো। তার মধ্যে উল্লেখ্য শ্যামলী পরিবহনের মালিক রমেশচন্দ্র ঘোষ, পরে রয়্যাল ইন্টারন্যাশনালের মালিক অলোক সাহা, অজিত সাহা, এইসব ব্যক্তিবর্গ আসার পরে ওরা জায়গায় জায়গায় প্রচার করে আরও কিছু আজীবন সদস্য করেছে, যার ফলে আমরা প্রতিষ্ঠানটা কোনোরকমভাবে চালিয়ে যাচ্ছি, কিন্তু এখনও আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি। এখানে আপনার এখন যে শিশুরা আছে, কতজন শিশু আছে এবং তারা কোন এলাকার থেকে আসে? সবাই কি নেত্রকোনা থেকেই নাকি বাইরে থেকেও লোক? না, এখানে প্রায় 82 জন ছেলে মেয়ে আছে। এদের মধ্যে বান্দরবনের বাচ্চা আছে, মহেশখালী দ্বীপের আছে, কক্সবাজারে আছে, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, বিভিন্ন ডিস্ট্রিক্টের ছেলে মেয়ে আছে। ওরা কিভাবে এখানে আসে? আনার কোনো প্রক্রিয়া আছে? আগে তো বাংলাদেশে বিভিন্ন জেলায় জেলায় আমি ধর্মীয় প্রচার করতাম, সমাজের উন্নয়নে, মানবের কল্যাণে বক্তব্য দিতাম, সভা সেমিনার করতাম, এতে একটা পরিচিতি এসেছে। তারপরে যে প্রথম আলো পত্রিকায় যে ফিচার আসলো, এতেও কিন্তু একটা প্রচার হলো। এই প্রচারের ফলেই মানুষ জানছে। আর আগে তো খুঁজে খুঁজে আনতে হতো, এখন আর খুঁজতে হয় না, ওরাই খুঁজে খুঁজে আসে। মানে এই খুঁজে খুঁজে আসে বলতে মানে শিশুরা তো আর না, খুঁজে আসে শিশুরা না, তো আসে না। কিন্তু যারা শিশুরা জানে তো যে বাবা এরকম- নাই, হ্যাঁ, কেউর মা ও নাই, আর কেউর মা হয়তো বাসায় বাসায় কাজ করে, তারা সন্ধানও জানে না। তো এলাকার যারা নাকি পত্রিকা পড়ে, এলাকার যারা প্রভাবশালী ব্যক্তি, তারাই সন্ধান জানে, আর ওরাই যোগাযোগ করে পাঠায়। তো এই এলাকাটা একটু বলবেন যে এই যে আপনার নেত্রকোনার যেই এলাকাটাতে আশ্রমটি হয়েছে, সেইখানে যেমন আপনি বলছিলেন বেশ কিছু আদিবাসী সম্প্রদায় সেখানে আছে, তো ওইখানে কারা কারা থাকে আপনার আশেপাশে? যদি বলেন যে কোন কোন সম্প্রদায়ের মানুষরা? না, আমি যাদের আদিবাসীর কথা বলছি, ওরা কিন্তু সিরাজগঞ্জ, দিনাজপুর, রংপুর এইসব এলাকায় থাকে। আপনি ওইসব হ্যাঁ, এলাকায় আপনার কাজ করেছি। প্রথম জীবনে এই কাজগুলি কাজ করেছি। করেছেন, তারপরে এখানে এসে শুধু এখানে না, আমার যে কক্সবাজার আছে, কক্সবাজারেও আমার একটা হোমিও দাতব্য চিকিৎসালয় আছে। এখানে গরিব রোগীদের বিনা পয়সায় ওষুধ দেয়, এবং এখানে মানব সেবা সংঘের মাধ্যমে আমরা প্রায় 200-300 কম্বল সংগ্রহ করে আমরা গরিবদের মাঝে প্রতি জানুয়ারিতে বিতরণ করি। শিশুদের বিকাশের ক্ষেত্রে আপনারা কি কি ধরনের কাজ করেন? আমরা দেখলাম যে সকালবেলায় গান শিখছে শিশুরা। আমরা বাচ্চাদেরকে লেখাপড়ার সাথে সাথে এদেরকে আমরা কম্পিউটার ট্রেনিং দেওয়াই, মৎস্য চাষ, গো চাষ, পরে টেইলরিং ট্রেনিং, এগুলি দিয়ে থাকি। তবে আমার একটা চিন্তা ছিল, আমি পারছি না অর্থের অভাবে, সেটা হচ্ছে আমাদের এলাকায় অনেক অনেক বেকার যুবক আছে। আমি যদি আমার এখানে একটা ভোকেশনাল ট্রেনিং সেন্টার করতে পারতাম, এই যুবকদেরকে যদি আমি ট্রেনিং দিয়ে সুশিক্ষা শিক্ষিত করতে পারতাম, তবে এরা হয়তো স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতে পারতো। এবং আমার অনাথালয়ে যেসব বাচ্চারা আছে, তাদেরকেও আমরা ওই ভোকেশনাল ট্রেনিংয়ের মাধ্যমে সুপ্রতিষ্ঠিত করার সুযোগ পেতাম। আমরা এই আপনার পরিকল্পনাগুলি নিয়ে একটু জানবো একটা বিরতি থেকে আসার পর। দর্শক, আশার বাংলাদেশে নিচ্ছি একটি বিরতি।